সময় বড্ড নিষ্ঠুর, সময় কাউকে রেওয়াজ দেয় না, আর সময় কাউকে রেওয়াজ দেয় না বলেই সময়ের সাথে সাথে আমাদের প্রত্যেককে এগোতে হয়। মানুষ যখন ভূমিষ্ঠ হন এবং তাই ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই সময় তাকে আঁকড়ে ধরে, বা বলা যেতে পারে সময়কেও মানুষ আঁকড়ে ধরে, এবং এইভাবেই সময় এগিয়ে যায়, বয়সও এগিয়ে যায়, বয়স বাড়ে, সময় বাড়ে, আর বয়স বাড়তে বাড়তে মানুষ তার পরিণতর দিকে এগোয়। এইভাবে তার মানসিকতা বদলায়, তার সৃজনশীলতা বদলায়, তার হৃদয় বৃত্তি বদলায়, এমনকি তার জীবনের দর্শনও বদলায়। যে দর্শন বদলানোর সাথে সাথে সে চেষ্টা করে এই সমাজকে কিছুটা দেবার জন্য। আজকের অনুষ্ঠানে এইরকম একজন বিশিষ্ট ব্যক্তিত্ব আছেন যিনি দীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে শিল্প, সংস্কৃতি এবং সাহিত্য এবং গবেষণা নিয়ে তার একটা অন্য চর্চা। তার জীবনের ভদ্রাসনে তিনি গবেষণা নিয়ে চর্চা করছেন এবং বিচিত্র বিষয়, বিচিত্র ভাবনা, বিচিত্র সংস্কৃতি, সে সমস্ত তার গবেষণার বিষয়। সমাজকে তিনি এইভাবে তার গবেষণার সূত্র ধরে যে নতুন আবিষ্কার, ইতিহাসকে খুঁড়ে দেখা, কিছু কিছু খণ্ডচিত্রকে একত্রিত করে আবার নতুন করে দর্শন করার যে লিপ্সা, তাকে চেষ্টা করেন তার নিজস্ব দর্শনে এবং নিজস্ব ভাবনা নিয়ে। আজকের অনুষ্ঠানে আপনাদের খুব অত্যন্ত প্রিয় মানুষ, চেনা মানুষ, বিশিষ্ট গবেষক জীবনকৃষ্ণবাবু। জীবনকৃষ্ণবাবু আমাদের আজকের অনুষ্ঠানে। নমস্কার জীবনকৃষ্ণবাবু, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। একটা দর্শন, একটা ভাবনা, এবং এই দর্শন এবং ভাবনা নিয়ে আপনার একটা দীর্ঘদিনের গবেষণা, এবং এই দীর্ঘ গবেষণার তার বিচিত্র ভাবনা। একদিকে বিবেকানন্দ, একদিকে ভগৎ সিং, একদিকে বিদ্যাসাগর, একদিকে বিদ্যাপতি, আর এদিকে আবার প্রতিবন্ধীদের কল্যাণে কিছু কাজ করা, ডাক্তারবাবুদের নিয়ে কাজ, রবীন্দ্রনাথকে নিয়ে কাজ, মানবতাকে নিয়ে গবেষণা, এই সমস্ত কিছু। এই যে বিচিত্র বিষয়ের অন্দরে উঁকি মারা, আমি অন্দরে উঁকি মারা শব্দটাকে ব্যবহার করছি, অন্দরে উঁকি মেরে গবেষণার সূত্র ধরে নতুন কিছুকে আবিষ্কার এবং মানুষকে দেওয়া, এটার সূত্রটা কি? কেন হঠাৎ করে এই ধরনের ভাবনাটা কেন? এবং সেটা তো আজকে থেকেও না, দীর্ঘ 50 বছর ধরে। তাহলে বলতে গিয়ে আমাকে একটা জীবনের প্যাথোস থেকে আরম্ভ করতে হয়, যেমন অল দ্য সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট। আমার সেই প্যাথোসটা, আমার একমাত্র সন্তান, সে অকালে চলে যায়। আমি রবীন্দ্রনাথকে পড়তে আরম্ভ করলাম, নিজেকে নিঃশেষ করে ফেলবো ভাবলাম, না, টুয়ার্ড সোসাইটি কিছু কাজ করে যাব, বিবেকানন্দের ভাষায় কিছু দাগ রেখে যাওয়া। চিন্তা করতে করতে আমি নজরুলের জীবনী পড়লাম, এত দুঃখ, এত অত বিশ্ববিখ্যাত শ্যামা সঙ্গীত গায়ক পরিবারে। আমি শ্রদ্ধায় মাথা নত হয় এনাদের কাছে। এমনকি লাইক টলস্টয়ের জীবনীতেও দেখেছি এত প্রাপ্তি, তৎসত্ত্বেও কিন্তু তিনি সব রাজ্য পড়ার পর সব ত্যাগ করে গৃহত্যাগ করলেন। এ হোক কাহিনীগুলো পরপর আমাকে জাগরণের উৎসব এগিয়ে চলার প্রেরণা যোগায়। এটা আপনি একদম খুব সুন্দর কথা বললেন। বিশিষ্ট মানুষজন, মহামানব যারা, আমাদের জীবনের মহাপুরুষ যারা, তাদের যে জীবনের যে ক্ষেত্র, তাদের জীবনী পড়াটা উচিত, একদম উচিত কর্তব্য বলে একটা মানুষের। সেখান থেকে তাদের জীবনে যে উত্থান পতন, সুখ দুঃখ, ভালো লাগা, ভালোবাসা, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু মানুষ তার নিজের জীবন দর্শনের সাথে মেলানোর চেষ্টা করে, এবং সেখান থেকে সে কিন্তু একটা মনের জোর পায়। তাই তো আপনার ক্ষেত্রে আপনি যখন শুরুটা করলেন, আপনার তো আগে তো প্রচুর লেখা, আপনি বিখ্যাত মানে সনাতনী পত্রিকার সম্পাদক 120 বছরের পত্রিকার আপনি সম্পাদক, সেটা খুব কম কথা না। সারা ভারতবর্ষে ওই এই ট্র্যাডিশনাল পত্রিকার সম্পাদক হাতে গোনা, খুব কম, সেটা আমি পরে আসছি। কিন্তু ধরুন, এই যে নানা রকমের বিষয় নিয়ে যে গবেষণা, এর উৎসাহটা কোথা থেকে ঢুকলো? মানে এর উৎসাহটা এলো কিভাবে? এর উৎসাহটার মূল বিষয় বলতে গেলে, আমি ছোট থেকেই, যেহেতু বাবা শিক্ষকতা করতেন, তার সূত্র ধরেই বাবাও সাহিত্য ভাষা, বাবা কবিতা টবিতা লিখতেন, বিভিন্ন জায়গায় পাঠাতেন, পত্রিকায় প্রকাশিত হতো। আর বাবার কর্তব্য কর্ম এবং ডেডিকেশন দেখেছি। স্কুলে বেরোবেন, তার আগে রুগী এসে গেল, উনি বিনা পয়সায় ওষুধ কিনে বিলি করতেন। অন্তত তার জীবনের আমার দেখা লাইফ টাইম উনি এই কাজগুলো করে গেছেন, আমি দেখেছি। তাতে
বিখ্যাত বিখ্যাত পরিবারে এমএলএ এমপিরা যে তারা পর্যন্ত এসে বাবার কাছে তার পরিবার থেকে ওষুধ নিয়ে গেছে। আমার বাড়িটা বসিরহাটে, সুতরাং খুব রিমোট এরিয়া নয়, মানে এনলাইটেড এরিয়া। বাবার হাতে ছাত্ররা তখন থেকে সব আমেরিকায়, সে পাশের বাড়ি আমার। সাধন দালাল, পবিত্র দালাল, নীরদ প্রসাদ দালাল, এনারা ছিলেন ওই এলাকার বর্ধিষ্ণু এবং তার পরিবারের দুজনেই ছেলে। আপনার লেখার ভেতরে বিশেষ করে পশ্চিমের রবি রশ্মিতে মহাজীবন কথা, আপনার সামগ্রিক লেখার ভেতরে যদি পাঠক খুব নিবিড়ভাবে যদি পড়েন, সেখানে আপনি একটা অদ্ভুত একটা রহস্য আছে আপনার লেখার ভেতরে। অর্থাৎ কি না, একটা লেখা থেকে আর একটা রচনা যখন আমরা যাচ্ছি, তখনই কিন্তু একটা আমূল একটা পরিবর্তন ঘটছে, আর একটা নতুন তথ্য, নতুন দৃশ্য, নতুন ভাবনা জানছি, এক। আর 2 নম্বর হচ্ছে অনেক ছোট ছোট বিষয়, যে বিষয়গুলো হয়তো মানুষের জানার কথা নয় বা মানুষ হয়তো জানতে পারেনি। আমি একটা ছোট উদাহরণ দিই, কারা অন্তরালে সাহিত্য। এখন এই কারা অন্তরালে সাহিত্য কারা লিখেছেন, কোন কোন মানুষজনেরা লিখেছেন, তারা জেলের ভিতর বসে কোন কোন সাহিত্য লিখেছেন, এটা যখন আপনি বলছেন তখন কিন্তু উৎসবটা একটা অসাধারণ রহস্য ফাঁস হচ্ছে। এই যে জায়গাগুলো, এইগুলোকে করতে তো একটা বৃহৎ কর্মক্ষেত্রের ভিতরে চোখ পৌঁছাতে হয়েছে। আমি তাহলে বলি, আমার জীবনে যখন যেখানেই হোক তার শেষ পর্যন্ত দেখা বা খুঁজে পাওয়া নতুনত্ব কিছু তার মধ্যে পাই কি না, অথবা তার আদি থেকে অন্ত পর্যন্ত আমাকে যে কোনো বিষয়ে মনোসংযোগ করি, নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা, নিখুঁতভাবে তাকে পরিবেশন করা, অপরের সামনে তুলে ধরা, এটা আমার ভেতরে ছিল। ছোট থেকে গল্প লাগে করলে তো তার মধ্যেই ছিল। এর ফলে হয়েছে কি, আমাকে এই সাহিত্য পত্রিকার, আমাদের শতবর্ষ পত্রিকার এখানেই বোধহয় আমার হাতের ইয়েটা, মানে ঐশ্বরিক সূত্রে হয়তো আগে থেকে এটা কি আপনার একটা ব্যাপার যে যোগী সরকার অত ওই রকম একটা ট্র্যাডিশনাল পত্রিকা যার বয়স 120 বছর, ওরকম আমি অন্তত 20 বছর ধরে 20 বছর আপনি সম্পাদনা করেছেন। সেই সম্পাদনা 2002 সাল থেকে সম্পাদনার সূত্র ধরে, এইটা কি আপনার কাছে একটা বড় প্রাপ্তি বলে মনে হয়? এইটাই সবথেকে বড় প্রাপ্তি আমাকে, যে যেহেতু পত্রিকার সম্পাদক আমাকে নতুন কিছু দিতে হবে। প্রতিদিনই নানা রকমের লেখা আসছে, প্রতি মাসেই প্রতিটা সব নতুন নতুন কিছু দিতে হবে। এই দিতে হবে ইনক্লুসিভনেস থেকে, আমাকে অনুসন্ধিৎসা থেকে, আমাকে সারা পশ্চিমবঙ্গে এবং রামেশ্বরম পর্যন্ত, আমাদের রাষ্ট্রপতি বাড়ি পর্যন্ত আমি গেছি, তন্ন তন্ন করে তার পুঙ্খানুপুঙ্খ কালেকশন করেছি, সঙ্গে করে বাড়িতে নিয়ে এসি। ইভিনিং কলেজ স্ট্রিট ঘুরে ঘুরে পুরনো পত্রিকা যত যাবতীয় বাড়িতে এসে রোদে শুকোতে দিয়েছি, পোকা যাতে আমার জিনিসপত্র নষ্ট না করে, বাকি বাড়িতে বকুনিও খেয়েছি। তৎসত্ত্বেও এগুলো কিন্তু আমি আসলে এইটা কিন্তু একটা বোধহয় সমাজ দর্শন, যেহেতু আপনি বিবেকানন্দর একনিষ্ঠ একজন ভক্ত, এবং সেই সূত্রে যেটা হয়েছে যে মানুষ যখন তার নিজের মতন করে যখন কাজ করে, তখন তার কাজের তো একটা গতি থাকে, তার একটা নিজস্ব কাজের একটা গতি থাকে। এই কাজের গতির ক্ষেত্রে একটা নিজস্ব দর্শন থাকে। আমার একটা খুব ভীষণ জানার ইচ্ছা, প্রিয় দর্শক, জীবনবাবুর যে বইটা নিয়ে কাজ হচ্ছে, জীবনবাবুর যে বইটি অত্যন্ত জনপ্রিয়, গবেষকদের কাছে সাদরে গৃহীত, সেই বইটির নাম হচ্ছে পশ্চিমের রবি রশ্মিতে মহাজীবন কথা। আমার এখানে একটা খুব ভীষণ কৌতূহল, এই পশ্চিমের রবি রশ্মি কেন, পশ্চিম কেন? যেহেতু আমি নিজেকে কখনো কোথাও প্রকাশ করব বা তুলে ধরবো গ্রন্থকার হিসেবে, এটা আমার কিন্তু কোনো দিনই অভিপ্রায় ছিল না। আমি কাজ করে গেছি, কাজ করতে ভালোবাসি, নতুন কিছু নিজে পেতে আনন্দ পেতাম। সুতরাং আমি বহু সেই সূত্রে দায়িত্ববোধ ও কর্তব্য থেকে ওই আমাদের সম্মিলনী ভবনের কাজে যুক্ত থাকার ফলে আমাকে বহু জায়গায় ঘুরে বেড়াতে হতো নতুন কিছু দেওয়ার জন্য, এবং পাওয়ার জন্য বটে না, পাওয়ার জন্য আমার আশা থাকতো না যে আমি সমাজে কিছু নতুন কিন্তু দিতে চাই। হ্যাঁ, কিন্তু আপনি সেই যে আবিষ্কারের যে পাওয়া যায়, এটা তো একটা বড় গবেষণা। এটা মানে শুধু পাঠক আমার আছেন, দর্শক যারা ভালোবাসেন, বইটা পড়বেন, বইটা দেখবেন, এবং এর ভেতর থেকে আপনারা যে যা পাবেন তার ভেতর দিয়েই বইয়ের মূল্য। কিন্তু আমি কিন্তু কতটা দিতে পারলাম এটা না, কিন্তু আমার প্রশ্নটার উত্তরটা পেলাম না। সেটা হলো কেন পশ্চিম? পশ্চিম যেহেতু আমি শেষ বয়সে আরম্ভ করেছি, আমি রিটায়ারমেন্টের পরে, মোটামুটি তার আগে থেকে লেখালেখি চলতো, কিন্তু যেহেতু আমি পশ্চিম দিগন্তে মানুষ,
নিজেকে পশ্চিম দিগন্তের মানুষ বলছেন, এই জন্যই আমি এই নামটা চুজ করেছি। কিন্তু রবীন্দ্রনাথের সেই কথা তো মানতেই হবে, হৃদয়ে আমার প্রকাশ হলো অনন্ত আকাশে, তাই তো? অতএব এই পশ্চিম পশ্চিম বা পূর্বটা বড় কথা নয়, সেটা হলো জীবন কৃষ্ণবাবু তিনি তার কাজটা কিন্তু দীর্ঘদিন ধরে করেছেন। আমরা জানি, আমরা যারা এই সৃজনশীলতার সাথে যুক্ত আছি, আমরা যারা গণমাধ্যমের সাথে যুক্ত আছি, আমরা জীবনবাবু সম্পর্কে যথেষ্টই খোঁজখবর রাখি, এবং তিনি কিন্তু দীর্ঘদিন এই কাজটা করেছেন। এই যে কাজটা করেছেন, আমরা এই কাজটা করার সূত্রটা ধরেই কিন্তু তার যখন পরবর্তীতে এই বই আকার মানে হচ্ছে তার একটা আর্কাইভাল ভ্যালু, পাঠকের কাছে থেকে গেল, ভবিষ্যৎ প্রজন্মের কাছে থেকে গেল। সত্যি কি তিনি তার যে কাজ, তার যে কাজের যে সূত্র, সেই কাজের সূত্র ধরে পাঠকের কাছে, সমাজের কাছে একটা অন্য রকমের নিদর্শন তৈরি করতে সক্ষম হয়েছেন, নাকি তার নিজস্ব কাজের সূত্রটাই তার মতন করে রয়ে গিয়েছে? এটা কিন্তু একটু জেনে নেওয়া প্রয়োজন, জানবো। তবে তার এটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর ফিরে আসছে সাথে। প্রচার না, গানের প্রসারে যে সমস্ত সঙ্গীত শিল্পীরা উৎসাহী, তারা স্বাগত। আজকের গান ভালোবেসে গান। যোগাযোগ করুন 8910397630। আজকের গান ভালোবেসে গান। আজকের গান, আজকের গান ভালোবেসে গান। বিরতির পর ফিরে এলাম। আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি বিশিষ্ট গবেষক এবং লেখক জীবন কৃষ্ণনাথ। যেটা জীবনবাবু বিরতির আগে কথা বলছিল, যে অর্থাৎ কিনা মানুষের দর্শন তো প্রত্যেকটা সময়ের সাথে সাথে বদলায়। আপনি পেশায় মাস্টারমশাই মানুষ, দীর্ঘদিন 50 বছরের বেশি মাস্টারমশাই, তারপরে আবার এতদিন ধরে 20 বছর ধরে লেখালেখি, গবেষণা ইত্যাদি। এই যে দেখুন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনার জীবনের দর্শনও তো বদলেছে, অভিজ্ঞতা বদলেছে, দেখা দৃষ্টিপাতও বদলেছে। এই যে দেখা ও দৃষ্টিপাত বদলাচ্ছে, এই দেখা দৃষ্টিপাত বদলানোর সাথে সাথে যখন মানুষকে যখন দেখছেন, যে মানুষকে হয়তো 20 বছর আগে দেখেছেন, যে মানুষ এখন আবার সেই অবস্থানে একটা রয়েছে, এই বদলগুলো কি আপনার নিজের সৃষ্টিশীলতায় ছাপ পড়ে? আসলে আমি লেখার জন্য লিখে গেছি একটা সময়, এবং আমার ইনকুইজিটিভনেস থেকেই যেটাকে পাচ্ছি। যেমন আম্বেদকরের জন্মদিন একদিন পালন হচ্ছে, আমি তথ্য অনুসন্ধান করতে 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 কোথায় চলে গেলাম যে মাহারা বংশের একটা ছেলে, যার পরিবার রাস্তায় জীবজন্তু পশু পাখি পড়ে থাকলে পরিষ্কার করার দায়িত্ব নিয়ে তার পরিবার, সেই বংশের ছেলে আম্বেদকর স্কুলে যেতে পারতেন না নিচু জাতি বলে, স্কুলে বসতে দেবেন না নিচু জাতি বলে, জল খেতে দেবেন না নিচু জাতি বলে, এক কোনায় দাঁড়িয়ে থেকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে হতো। এই জিনিসগুলো আমার ভিতর ভীষণ ভীষণ ভাবে আকৃষ্ট করতে এক একজনের। আমাদের সংবিধান রচয়িতা, অবাক হয়ে বিস্ময় তার অনুসন্ধানে লেগেছি। এই যে ব্যাপারটা, মানে অনেক সময় কি হয় যে আপনার সাথে একটা দীর্ঘ আড্ডা তো আমরা দেখেছি যে আপনি এই মহাপুরুষদের, এরা প্রত্যেকেই তো মহাপুরুষ, প্রত্যেকেই মহাজীবন। তো অনেক ক্ষেত্রে যেটা, যেমন ধরুন আপনারা পৃথিবীটা যতদিন থাকবে, আমি মনে করি যে এই মানুষদের অক্ষয় কীর্তি চিরদিনের জন্য রইল। কিন্তু আপনার এই গবেষণা সূত্রদের অনেক সময় আমার কাছে, আমি আপনাকে লেখার কথা বলি, যেটা আমাকে খুব অবাক করে দিয়েছে, যে লেখা, যে গবেষণা, সেটা হচ্ছে গৃহের আঙিনা রবীন্দ্রনাথ। এই গৃহের আঙিনা রবীন্দ্রনাথ, এটা একটা। আর একটা বলছি প্রিয় দর্শক, আপনারা এটা শুনে চমকে যাবেন, এটা শুনে আপনারা চমকে যাবেন। এই গবেষণা সূত্রের যে মূল যে শিরোনাম, সেটা হলো যে পুত্র সখী বিবেকানন্দ। এইটা খুব স্বাভাবিকভাবে আপনারা এই কথাটা শুনেই চমকে যাচ্ছেন। গবেষণা সূত্রটা কি, গবেষণা সূত্রের ভাবনাটা কোন জায়গায়? আমি এই দুটো বিষয় নিয়ে আপনাকে জিজ্ঞেস করতে চাই, এই দুটো বিষয় কেন এবং কিভাবে। যেহেতু বিবেকানন্দকে আমি ছোট থেকেই শ্রদ্ধা করি, হ্যাঁ, কারণ উনি একটা কথা স্বীকার করেছেন, অল দ্য ম্যানিফেস্টেশন, না, তার জীবনের বলা যে কোনো মানুষের ভেতরে তাকে নতুন কিছু দেওয়া যায় না, প্রতিটা মানুষের মধ্যেই কিছু আছে। যেমন একটা গাছপালাকে বেড়া দিয়ে রক্ষা করা, সেইভাবে ওনার জীবন দর্শনও ঠিক এই কথাই বলেছেন যে আমরা কিছু মানুষকে দিতে পারি না, তার ভেতরেই আছে, সেটাকে ম্যানিফেস্টেশনটা করাটা আমাদের বা শিক্ষক মহলে বা একটা বাচ্চাকে তৈরি করার মূল দায়িত্ব। এটাই হলো সেই কথাটা ভেবে ভেবে আমি ভাবলাম তাহলে সমাজের প্রতি আমার কিছু কর্তব্যবোধ অবশ্যই আছে। যেহেতু জন্মেছি মানুষ হিসেবে, আমি মানুষ হিসেবে পরিচয় দিতে চাই নিজেকে, এবং আমি মানুষের মধ্যে বেঁচে থাকতে চাই,
প্রতিটি মানুষ কিছু কাজ করেন কোনো কিছু না ভেবে, কিন্তু পরবর্তীকালে এটাই তার হয়তো একটা বাঁচার ইন্সপিরেশন হয়ে দাঁড়ায়। কিন্তু আমি কিছু কিছু দিতে পারলাম না। এইখানে এই যে পুত্র সুখী বিবেকানন্দ, এটা কেন? বিবেকানন্দ যখন শিকাগোতে ভাষণ দিচ্ছেন, পরপর যে ভাষণগুলো, এই ভাষণগুলো রক্ষা করার জন্য হেরাল্ড পত্রিকায় একটা বিজ্ঞাপন দেওয়া হলো যে একজন দক্ষ রাইটার চাই, যিনি স্টেনোগ্রাফার জানবেন এবং তার প্রতিদিনের ভাষণগুলো লেখা থাকবে। এইখানে একজন গুডউইন নামক তাকে পাওয়া গেল। তিনি বিবেকানন্দের সমস্ত রচনাগুলো পরপর ধরে এই যা বোধ বেরিয়েছে তা সেই প্রতিদিনের লগগুলো উনি লিখতেন এবং পরে বইগুলো কোনোটা রাজযোগ, এইসব কর্মযোগ এইভাবে বেরিয়েছে। সেই রাজযোগের বইটা গিয়ে লাকিলি পড়লো রাশিয়ান মহাবিখ্যাত লেখক আমাদের লিও টলস্টয়। তার হাতে যখন পড়লো, তিনি অত্যন্ত ধনী পরিবারের অত্যন্ত সম্ভ্রান্ত রাশিয়ান শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে সম্ভ্রান্ত পেলেন এবং তার লেখার পড়া হাতে ওই রাজ্য পাওয়ার পর গৃহত্যাগ করলেন। কি বুঝলেন না, পৃথিবীতে ত্যাগার শান্তি নিরন্তরম। উনি শান্তির সন্ধানে তখন না, কিন্তু আমি এটা দুটো ব্যাপারে বলছি। টলস্টয় তো শেষ জীবনটাতে যেটা ছিলেন একেবারে তিনি সেই চাষির পরিবারে থাকলেন এবং তাদেরকে অসুস্থ হয়ে পড়লেন। টলস্টয় অসুস্থ হয়ে পড়েছিলেন এবং অসুস্থ হয়ে পড়ার পর তিনি বলে যে না, আমাকে শুধু ডাক্তার দেখতে হবে না, এই সমস্ত যারা নিপীড়িত মানুষ তাদেরকে ডাক্তার দেখো। এটা টলস্টয় মানে এটা বোধহয় তার একটা জীবন দর্শনে যে অত বৃহৎ একটা বৃহৎ পরিধি তার ছিল, অত অর্থবান ছিলেন, রোজগারও করেছিলেন প্রচুর, করে শেষ জীবনে তিনি ভাবলেন সমস্ত কিছু দিয়ে টলস্টয়ের মতো করলেন। আমি সেটা সাথে আবার এই যে বিবেকানন্দের এই যে একটা রিলেটেড, এবার ওই যে লেখক সেই যে রাজ্যের কালেকশন যার হাতে ছিল তিনি গুডউইন, ফলে ওনার মাধ্যমে যেটা প্রকাশ, তিনি যখন ভারতবর্ষে বিবেকানন্দের সঙ্গে চলে এলেন, তারপর মাত্র 2.5 বছর বয়সে হঠাৎ উনি ঈশ্বরকালে তুলে নিলেন অসমাপ্ত কাজ রেখে। বিবেকানন্দ সেখানে একটা কথা বলে তার মাকে চিঠি লিখেছিলেন মারা যাওয়ার পর, কিছু মানুষের জন্ম হয় অপরের জন্য, অপরের জন্য, তার মধ্যে একমাত্র একজন হচ্ছেন ওই গুডউইন। বিবেকানন্দ অত্যন্ত শোকাহত হয়ে তার প্রাণের মানুষ তার সঙ্গে রিলেটেড হয়ে তার সঙ্গে খাওয়া থাকা সবসময়ের জন্য তার সঙ্গে হয়ে ওতপ্রোত হয়ে জড়িয়ে রইলেন। এমনকি বিভিন্ন জায়গায় ভাষণ দিতে পাঠানোর বেলা আমার সংগ্রহ করার জন্য ওনার পরিধিও পাঠিয়ে তাকে পাঠাতেন। যখন যে এই যে বিভিন্ন বিষয় নিয়ে যখন গবেষণা করেন, বিভিন্ন বিষয় নিয়ে যখন আসেন, তখন এই সমস্ত গবেষণার সূত্রে তো কিছু কিছু নতুন নতুন চমকপ্রদ তথ্য বেরোয়। এই চমকপ্রদ তথ্যের ভেতরে সিলেকশন আমি যদি বলি নির্বাচন, এই নির্বাচনটাকে কিভাবে করে? সেটা কি আপনার নিজের ভালো লাগার নির্বাচন নাকি না অন্যরকম একটা প্রাপ্তির সূত্র? আমি কিছু নতুন হঠাৎ পেয়ে গেলাম, এই থেকেই আমি তার মধ্যে রুটটা দেখতে শুরু করছেন। করতে 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 যেমন একদিন টেগোর রিসার্চ ইনস্টিটিউশনে ঘুরতে বেরিয়ে গিয়ে প্রচুর ঘুরলাম, তারপরে হঠাৎ একটা বই পেয়ে গেলাম। সেই বই থেকে যে জিনিসটা পেলাম অলৌকিকভাবে আমার কাছে যেন মানে ছুঁয়ে গেল। রবীন্দ্রনাথ বেরিয়েছেন, সঙ্গে আছেন কে, আমাদের তৎকালীন ব্রিটিশ পিরিয়ডে ওয়ারেন্ট হয়ে আছে তার জন্য, তিনি আমাদের, পরে বলছি নামটা একটু মনে পড়ছে না, দুজনে গেছেন রাতের ট্রেনে গিয়ে মল্লারপুরের পর তখন পায়ে হেঁটেই যেতে হতো সেই তারাপীঠে। ওখানে যেতে গিয়ে দেখলেন তার একটু টাচ করতেই হয়, কারণ তার পিতৃ পরিচয়ের একটা ব্যাপারও আছে। তিনি তার বাবাও একদিন এক জমিদার বাড়িতে যাচ্ছিলেন, সেখানে যেতে গিয়ে রাম বামাকে বাড়িতে সঙ্গে দেখা করার জন্য তার কাছে হাজির হলেন এবং বামাকে আবার বললেন, তুমি তো যাচ্ছ রাজ পরিবারে সেই ইয়ের সঙ্গে দেখা করতে, তুমি অন্তর্গত কেউ কাউকে বলেনি কোনোদিন না, হঠাৎ তিনি নিজের মুখে বামাকে আবার বলে বসলেন, তা সেখানে কি তুমি দেখবে ওই জোড়া গাছ দেখতে পাবে, ওর সঙ্গে বসে ধ্যান করবে, তুমি তোমার মনের কামনা যা তুমি দেখবে উদ্ভাসিত হবে, তুমি তখন ঈশ্বরের নির্দিষ্ট পথে চলবে। এবং তিনি চলতে গিয়ে সেখানে ধ্যান করলেন, দেখলেন একটা জ্যোতির্ময় মূর্তি হাজির হলেন এবং সমস্তটি মানে ঈশ্বর প্রদত্ত পথে তিনি চলেছেন এবং তিনি গিয়ে কথাবার্তা সব হয়ে গেল। পরে ওই পুরো শান্তিনিকেতনের জন্য জমিটা 1 টাকা মূল্যেই উনি কিন্তু পেয়েছিলেন। এটা আমাকেও
মানে যাদবপুরে বহু অনুষ্ঠান হয়েছেন, অনেক অধ্যাপক প্রশ্ন করেছেন, আমরা কোথায় তথ্য পাইনি। বই আমার সঙ্গে আছে, আমি অথেন্টিক নিউজ তুলে দিচ্ছি। আচ্ছা, আরেকটা কথা, সেটা হলো যে ধরুন বর্তমান সময়, যেহেতু আপনি পেশাগতভাবে তো মাস্টারমশাই ছিলেন, বর্তমান সময়ের যে ক্ষেত্রে এই যে একটা জগৎ বদলাচ্ছে, সময় বদলাচ্ছে, জীবন দর্শন বদলাচ্ছে, এই দর্শন জীবন বদলানোর সাথে সাথে গবেষণা সূত্র তো, গবেষণা চিরকালই থাকবে, সেটা তার তো অদল বদল ঘটবে না। তো এই সূত্র ধরে আপনার কি মনে হয় একজন মাস্টারমশাই হিসেবে 50 বছর আগে বা 30 বছর আগে যে দর্শন, জীবন ভাবনা ছিল, বর্তমান সময়কালে সেই দর্শনের কি কিছু পরিবর্তন ঘটেছে নাকি না অন্যরকম কিছু সংযোজন হয়েছে? শোনেন, তাহলে বলতে গিয়ে খুবই দুঃখ লাগে, কোন সময় আমরা জন্মেছিলাম, সমাজের প্রেক্ষাপট, মানে অনাবিল মানুষের মধ্যে একটা মনের সরলতা কিন্তু সেই সময় আমরা দেখি। সেই পরিপ্রেক্ষিতে আমি বর্তমান সমাজে লেখালেখি করতে গিয়ে দেখেছি অনেক বাজে বাজে লেখা আমার কাছে চলে এসছে। আমি ক্ষমা করে হাত জোড় করে তাদের সেই এখানে একটা কথা দিয়ে দিই, আমার দৃষ্টতা নেবেন না, প্রিয় দর্শক, আমারও দৃষ্টতা নেবেন না। আপনি খুব কড়া সম্পাদক, এবং এই কড়া সম্পাদকের সূত্র ধরেই ওই শতবর্ষের ঐতিহ্যের পত্রিকার সম্পাদনা করা তো খুব খেলার কথা নয়, সেই জন্যই আপনি সেই পত্রিকার সম্পাদক ছিলেন 20 বছর। এখন একটুখানি আবারও বলছি, দৃষ্টতা নেবেন না, সেটা হলো এই কড়া সম্পাদনার সূত্রে ধরুন হয়তো কোনো লেখা পছন্দ, সম্পাদকের তো সব লেখা পছন্দ হবে না, সেটা ঠিকই, কিন্তু একটু মাঝে মাঝে একটু কিন্তু আবার তো আপনি এই কড়া সম্পাদনার পাশাপাশি আমি জানি ব্যক্তিগতভাবে আপনি তাদের উৎসাহ দেন, হ্যাঁ নতুন করে লেখা, নতুন করে কিছু কাজ করে ইত্যাদি, সেটাও তো করেন, সেটাও তো একটা ভাবনার সূত্র ধরে পড়ে। মাফ করবেন দর্শক এবং আমার শ্রোতা বন্ধুরা, এখন তিনি আমার খুব অত্যন্ত শ্রদ্ধেয়, প্রতিদিনই প্রায় তার বাড়িতে আমার যাতায়াত, আমি নামটা বলবো না অবশ্যই, তিনি দূরদর্শন এবং অন্তত 30-40 বছর ধরে কাজ করছেন আকারপানি ভবনে। আমার নামটা বলছি না, সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি শোনেন দুঃখ পাবেন। আমার কাছে এমন একটা লেখা পাঠালেন, রাস্তাঘাটে বাজারে ঘাটে বহু পত্রিকা দেখা যায়, বহু গল্প গজলে মানে চমক দেওয়া, আকর্ষণ করা, আমি ভীষণভাবে হেড করলাম। আরও কয়েকজন আমার সম্পাদীয় গ্রুপের ছিলেন, তাদের কাছে দিলাম লেখাটা, তারপর সবাইকে পড়াশোনা করে, বহু ডক্টরেট আছেন আমাদের মধ্যে, তাকে দেওয়ার পর বললেন আপনি যে সিলেক্ট করেছেন আপনার সিলেকশন ইজ ফাইনাল। আসলে এটাই হয় যে কোনো সম্পাদকের ক্ষেত্রে, তাকে বড্ড বেশি কড়া কষাই হতে হয়, এটা উপায় থাকে না। এবং আমরা এই সম্পাদকের কথা যখন এলো, জীবনকৃষ্ণবাবু, বিখ্যাত বাঙালি সম্পাদকের কথা একটু তাকে বলতে হয়, আমরা তাকে একটু স্মরণ করি, সাগরময় ঘোষ, তাই তো? এই সাগরময় ঘোষের হাত দিয়ে বাংলা জেন, আমি যদি বলি জেন রত্ন সাহিত্যিক লেখকরা বেরিয়েছেন, সাগরময় ঘোষও কিন্তু ঠিক এইরকম কড়া সম্পাদক ছিলেন। জীবনকৃষ্ণবাবু তার নিজের এই যে কাজটা, নিজের এই যে কাজের যে ধারা, তার কাজের যে সংস্কৃতি একটু বিচিত্র, তিনি বিচিত্র বোহেমিয়ান মানুষ, তিনি তার যে গবেষণার সূত্র নানা ক্ষেত্রে নানাভাবে নানা সূত্র ধরে, এবং তিনি কথা বলতে বলতে একটা কথা থেকে আরেকটা কথা, আরেকটা কথা থেকে আরেকটা কথা, প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে চলে যেতে পারেন। এই কারণেই তার নিজস্ব ভেতরে দর্শন আছে, কিন্তু এর বাইরেও তার আরো অনেকগুলো সামাজিক কাজ আছে, যে কাজ মানুষের কাছে, মানুষের জীবনের কাছে, সমাজের কাছে একটা অত্যন্ত প্রয়োজনীয় দরকারি কাজ। এই দরকারি কাজটা হচ্ছে আমরা অনাথ শিশুর যারা রয়েছে, অনাথ ছেলেমেয়ে যারা আছে, সন্তান সন্ততি, তাদেরকে নিয়ে কাজ করা, যারা একটু বিশেষভাবে সক্ষম মানুষজন অর্থাৎ প্রতিবন্ধী মানুষজন, তাদেরকে নিয়ে কাজ করা, তাদেরকে নিয়ে পত্রিকা করা, তাদের পত্রিকা উত্তরণে অন্যরকমভাবে ভাবনা নিয়ে চিন্তা করা, এবং সেও এক বৃহৎ পরিসরের কাজ, যা এই গবেষণার সূত্র ধরেও তাকে এই জীবনের প্রান্তিক সময়ে এসে দাঁড়িয়েও এটা অনেক বৃহৎভাবে কাজ করতে হয়। এই কাজের সূত্রটা কিন্তু আমাদের মানুষজনের কাছে জানানো প্রয়োজন। আমরা সময়ের কাছে তো বাধা, তাই আজকের পর্বে আমরা শুধুমাত্র গবেষক জীবনকৃষ্ণবাবুর এই ভাবনাগুলো নিয়ে আলোচনা করলাম। এই আলোচনার সূত্র ধরে খুব ছোট ছোট মুহূর্ত কথাগুলো এলো। এবং প্রিয় দর্শক, আপনাদের বলি যে পশ্চিমের রবিরশ্মিতে মহাজীবন কথা, এই বইটি নিশ্চয়ই আপনারা জানেন, আপনারা তো সবাই জানেন, এই বইটি অত্যন্ত জনপ্রিয় এবং মানুষের কাছে, গবেষকদের কাছে অত্যন্ত রকমভাবে গৃহীত। আপনাদেরও পড়ার অনুরোধ জানাই। আরও একটা কথা বলি যে জীবনবাবু, আপনার নামটা কিন্তু জীবন কৃষ্ণ, অর্থাৎ জীবনের জয়গান আপনার নামের ভেতরে আছে। তাই নিজের জীবনের সাথে ওই সূর্যের পশ্চিমী ভাবনাটাকে
আমার মনে হয় ব্যক্তিগত পাঠক বা দর্শক হিসেবে না থাকাই ভালো। সবসময় পূবের আলোটা থাকুক। এই পূবের আলো থাকলে আমরা যারা সাধারণ পাঠক, আমরা কিন্তু একটা অজানার সন্ধানে দীক্ষিত হতে পারব। খুব ভালো থাকবে। আমরা হিউম্যান বিং, সুতরাং আমাদের কিছু রেশনালিটি থাকি। সেই রেশনালিটির পথ ধরে আমি কিন্তু সমাজকে কিছু দিতে চাই প্রতি পদক্ষেপে, এবং সমাজ যাতে আমি যে সমাজের কাছ থেকে পেয়েছি, সুতরাং তার যত বেশি আমি দ্বিগুণ বা তার তত বেশি ফিরে দিতে পারে আমি নিজেকে আনন্দিত মনে করি। সুতরাং এটা প্রতি মানুষের কাছে যেমন আবেদন, মানুষ হিসেবে আমরা মানুষ হিসেবে মনুষ্যত্বের পরিচয় যেন সমাজে তুলে ধরতে পারি, আমি সেই কাজের দিকে ব্রতী হয়েছি।